এই ঘোড়াটাকে ছোঁও না, এটাকে আমি নিয়ন্ত্রণে আনতে পারি স্যার। ১২ বছরের সেই ছেলেটির কণ্ঠস্বর খালি আস্তা বলে এমনভাবে প্রতিধ্বনিত হল যে সেখানে দাঁড়িয়ে থাকা সব লোক এক মুহূর্তের জন্য থমকে গেল। ঘোড়াটা মাটিতে জোরে খুর মারল, লোহার নাল এবং কংক্রিটের মেঝে ধাক্কা খেল, আগুনের ফুলকির মতো শব্দ হল, তার নাসার অন্ধ্র থেকে গরম নিঃশ্বাস বেরোল, চোখে জংলি চমক ছিল, যেন সামনে যেই আসুক তাকে পিষে দেবে। আর সামনে দাঁড়িয়ে থাকা কোটিপতি লোকটা জোরে হাসির আওয়াজ করে হেসে উঠল। আরে দরিদ্র ছেলে, এই ঘোড়াটাকে ১৫ বছর ধরে বড় বড় দক্ষ লোকেরা নিয়ন্ত্রণ করতে পারেনি, তুমি কিভাবে এটাকে নিয়ন্ত্রণে আনবে? স্যার, আমাকে শুধু একটা সুযোগ দিন। ছেলেটির কণ্ঠস্বর নরম ছিল, কিন্তু তাতে কোনো দ্বিধা ছিল না। ঠিক আছে, যদি তুমি এটাকে নিয়ন্ত্রণে আনতে পারো তাহলে আমি তোমাকে ১ কোটি টাকা দেব। তারপর সেই আস্তাবলে উপস্থিত আস্তাবলের ছেলেরা, প্রশিক্ষকেরা, রক্ষকেরা সবার চোখ চড়ক হয়ে গেল। কারো ঠোঁটে হাসি ছিল, কারো মুখে সন্দেহ। আর তারপর কিছুক্ষণ পরে এমন কিছু ঘটল যে সবার হুঁশ উড়ে গেল। জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। সেই ঘোড়াটা সত্যিই একদম সুন্দর ছিল, কালো, চকচকে, শক্তিশালী, যেন অন্ধকার রাত নিজেই মাটিতে নেমে এসেছে আর মাংস হাড় নিয়েছে। লম্বা গলা, চওড়া বুক, পেশি ভরা শরীর। যখন সে দৌড়ায় তখন মাটি কাঁপে বলে মনে হয়, যখন থামে তখন হাওয়াও থেমে যায়। এই ঘোড়ার দাম কোটি কোটি টাকায় ছিল। তার নাম ছিল কালো ঝড়, আর মালিক ছিল আরিফ চৌধুরী, দেশের সবচেয়ে ধনী দৌড়ের ঘোড়ার মালিকদের মধ্যে একজন। মিডিয়া তাকে ঘোড়ার রাজা বলে ডাকত। তার প্রাসাদের মতো ফার্ম হাউসে কয়েক ডজন ঘোড়া ছিল, জাতীয় আর আন্তর্জাতিক দৌড়ের চ্যাম্পিয়ন। প্রত্যেক ট্রফি রুমে চকচক করত সোনার কাপের শাড়ি। দেওয়ালে লাগানো ছবিগুলোতে আরিফ দামি স্যুট পরে, ট্রফি হাতে, বিজয়ী হাসির সাথে দাঁড়িয়ে। যখন আরিফ এই ঘোড়াটা কিনল তখন বিক্রেতা স্পষ্ট করে বলল, স্যার, ঘোড়া খুব সুন্দর, শক্তিশালী, রক্তের বংশ রাজকীয়। কিন্তু সে থামল, তারপর গম্ভীর হয়ে বলল, কিন্তু বেকাবু, এটাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে না, ভুল হাতে গেলে মারাত্মক হতে পারে। আরিফ তার কথায় হালকা হেসে উঠল। টাকার অহংকার তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রত্যেক জিনিস টাকায় নিয়ন্ত্রণে আসে। সে চেক সই করতে করতে বলল, বেকাবু ঘোড়া হয় না, দুর্বল প্রশিক্ষক হয়। আমার কাছে বিশ্বের সবচেয়ে বড় বিশেষজ্ঞরা আছে। সেই দিন থেকে কালো ঝড় শুধু একটা ঘোড়া নয়, আরিফের জন্য অহংকারের প্রশ্ন হয়ে উঠল। কয়েক ডজন প্রশিক্ষক বদলানো হল, বিদেশি বিশেষজ্ঞরা ডাকা হল স্পেন থেকে, দুবাই থেকে, যুক্তরাষ্ট্র থেকে। সবাই নিজেদের পদ্ধতি চেষ্টা করল। কেউ বলল এটাকে ক্ষুধার্ত রাখো, শক্তি কমবে, মেনে নেবে। কেউ বলল কঠোর প্রশিক্ষণ দরকার, দড়ি শক্ত, লাগাম কড়া। কেউ বলল এটাকে ভাঙতে হবে, তাহলে নিয়ন্ত্রণ আসবে। ঘোড়াটাকে বাঁধা হলো, শক্ত করে লাগাম লাগানো হলো, লম্বা চাবুক দিয়ে প্রশিক্ষণ হলো। কখনো কখনো আস্তাবলের পিছন থেকে তার চিৎকার শোনা যেত, যেন কোনো জঙ্গলি জিনিস নিজের স্বাধীনতার অধিকার দাবি করছে। কিন্তু প্রত্যেকবার ফলাফল একই। যেই আরিফ ঘোড়ার কাছে আসে, কালো ঝড়ের চোখ বদলে যায়। সে মাথা ঝাঁকায়, পা পটকায়, আর যদি কেউ একটু চেষ্টা করে তার পিঠে বসার, তাহলে ঘোড়া এমন লাফায়, এমন লাথি মারে যে সামনের লোকটা সোজা মাটি শোকে। একবার তো একজন বিদেশি প্রশিক্ষকের কলার হাড় ভেঙে গেল। দ্বিতীয়বার আস্তাবলের ছেলের পাঁজরে চোট লাগল। তৃতীয়বার কোনো ক্যামেরাম্যানের ক্যামেরা ঘোড়ার লাথিতে ভেঙে গেল। আরিফের জন্য এটা অপমান ছিল। দৌড়ের চ্যাম্পিয়নশিপ কাছে ছিল। আরিফের স্বপ্ন ছিল নিজেই ঘোড়ার পিঠে বসে দৌড় জিতবে, ক্যামেরা ফ্ল্যাশ হবে, ভিড়েরা নাম চেঁচাবে, শিরোনাম হবে, কোটিপতি মালিক নিজের ঘোড়ায় বসে জিতল। কিন্তু স্বপ্ন প্রত্যেক দিন ভাঙছিল। কালো ঝড় আস্তাবলে দাঁড়িয়ে থাকত কালো ঝড়ের মতো, কিন্তু কারো নিয়ন্ত্রণে আসছিল না। সেই আস্তাবলে কাজ করত একটা ছেলে, রাকিব। বয়স ১২ বছর, ছেঁড়া কাপড়, খালি পা, কাঁধে পুরনো নোংরা তোয়ালি। তার কাজ ছিল ঘোড়াদের খাবার দেওয়া, তাদের লিটার সাফ করা, জল ভরা, আস্তাবল ঝাড়া, আর কখনো কখনো ঘোড়াদের চোখ থেকে মাছি তাড়ানো। আরিফের জন্য সে শুধু ওই ছোট ছিল, কিন্তু রাকিব প্রথম নজরেই কিছু অনুভব করেছিল। যখনই সে কালো ঝড়ের কাছে যায়, দূর থেকেই তাকে ঘোড়ার চোখে শুধু রাগ নয়, ব্যথাও দেখা যায়। একদিন যখন খুব আহত প্রশিক্ষক এসে ঘোড়াকে গালাগালি দিচ্ছিল, জঙ্গলি, হারামজাদা ঘোড়া, রাকিব আস্তাবলের কোণে দাঁড়িয়ে সব দেখছিল। তার ছোট ছোট আঙুলগুলো দড়ি ধরে ধরে শক্ত হয়ে গেল। অবশেষে সে সাহস করে আরিফকে বলল, স্যার, ঘোড়া অভদ্র নয়, এটার কিছু ব্যথা আছে। আরিফ মুখ ঘুরিয়ে দেখল, দামি জুতো, আমদানি করা ঘড়ি, ব্র্যান্ডের চশমা। সে উপর থেকে নিচ পর্যন্ত রাকিবকে দেখল। ছেলেটির হাড়, খালি পা, ছেঁড়া শার্ট, চোখে সাহস। তুমি আমাকে ঘোড়া শেখাবে? আরিফের কণ্ঠস্বরে তিরস্কার ছিল।
তোমার বাবা দাদারা ঘোড়া পালন করেছে কি? রাকিব চুপ হয়ে গেল। সে মাথা ঝোঁকালো না, উত্তরও দিল না, কিন্তু তার চোখ কালো ঝড়ের উপরেই আটকে রইল। রাকিবের পটভূমি কেউ জানত না। সে শুধু আস্তাবলের ছেলে নয়, সে একজন কৃষকের ছেলে ছিল। তার গ্রাম ঢাকা থেকে খুব দূরে নয়, কিন্তু জীবন থেকে খুব দূরে ছিল। মাটির বাড়ি, টিনের ছাদ, ছোট আঙন, সেখানে তার গাই, ছাগল, দুটো ভাইস এবং 3টা ছোট ছোট দেশি ঘোড়া ছিল। তার বাবা রমজান আলী ঘোড়া পালন করত আর ক্ষেত চাষ করত। সে বলতো, প্রাণী মার খেয়ে নয়, বিশ্বাসে বশ হয়, একবার নিয়ন্ত্রণে আসলে। রাকিব তার বাবাকে দেখেছে কিভাবে তারা কাছে যায়। প্রথমে ঘোড়ার কপালে হাত বোলায়, তারপর ধীরে তার কানের কাছে কিছু বলে, তারপর হালকা থাপ্পড় দিয়ে তার পিঠ সোহাগ করে। আর সেই জঙ্গলি দেখতে ঘোড়া কয়েক মিনিটে শান্ত বিশ্বাসে ভরে যায়। রাকিব জানত, যদি প্রাণীর চোখে ভয় থাকে তাহলে সে আক্রমণ করবে, যদি তার চোখে বিশ্বাস থাকে তাহলে সে জানও দিয়ে দেবে। কিন্তু কয়েক বছর আগে খরায় ক্ষেত শুকিয়ে গেল, ঋণ বেড়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল। রমজান আলী ঢাকার একজন দালাল থেকে টাকা নিল, সুদ বাড়তে লাগল, বাড়ি বন্ধক হয়ে গেল। আর একদিন বাধ্যতার চাপে রমজান আলী ঢাকায় আস্তাবলে কাজ ধরল। তারপর সেখানেই রাকিবও এলো। কয়েক মাস পরে রমজান আলী অসুস্থ হয়ে পড়ল, হার্ট অ্যাটাক। রাকিব অনাথের মতো হয়ে গেল। আস্তাবলই এখন তার বাড়ি ছিল। সে দিনে ঘোড়াদের মাঝে, রাতে আস্তাবলের কোণে পুরনো চাদর ওড়না দিয়ে শুয়ে পড়ত। ঘোড়াদের নিঃশ্বাসের আওয়াজ, তাদের খুরের টকটক, তাদের মাঝে মধ্যে হিনহিনানি, এটাই তার ঘুমপাড়ানি গান ছিল। এক রাতে যখন বকেয়া মজুরির জন্য আস্তাবলে উত্তেজনা ছিল, সব লোক ঘুমিয়ে পড়েছে, ঘুম আসছিল না। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। আস্তাবলের টিনের ছাদে বৃষ্টির ফোঁটা বাজছিল। রাকিব আর সহ্য করতে পারল না। সে চুপি চুপি উঠল, খালি পায়েই আস্তাবলে চলে এলো। হালকা হলুদ টিউবলাইট জ্বলছিল। অন্ধকার আর আলোর অদ্ভুত মিশ্রণ কালো ঝড় কোণের স্টলে দাঁড়িয়েছিল। তার চোখ এখনও জেগেছিল, নাসারন্ধ্র ফড়ফড় করছিল, মাঝে মধ্যে এসে লেজ ফটকায়। রাকিব ধীরে ধীরে তার স্টলের দরজার কাছে পৌঁছল। কোনো প্রশিক্ষণ নয়, কোনো দড়ি নয়, কোনো চাবুক নয়, শুধু সে ছিল আর ঘোড়া। সে কিছু দূরত্বে মাটিতেই বসে পড়ল, ঘোড়ার দিকে চোখ শান্ত রাখল। ভয় পেও না, আমি তোমাকে হাত লাগাবো না, যতক্ষণ তুমি নিজে না চাও, সে ধীরে ধীরে বলল। কণ্ঠস্বরে এক অদ্ভুত মিষ্টতা ছিল, যা হয়তো ঘোড়ার কান পর্যন্ত পৌঁছেছে। সে তার বাবার মতো কিছু শব্দ পুনরাবৃত্তি করল। তোমার ব্যথা হচ্ছে না? কেউ খুব শক্ত করে লাগাম বেঁধেছে না? তুমি খারাপ নও, তুমি শুধু ভয় পেয়েছ। কিছুক্ষণ ঘোড়া তার উপর চোখ রাখল, তারপর ধীরে ধীরে সে তার গলা নিচু করল। রাকিব তার খুর দেখল, কিনারায় হালকা ফোলা, তার পিঠে পট্টির চিহ্ন। যেখানে স্যাডেল বাঁধা হয় সেখানে চামড়া ছড়িয়ে গেছে। রাকিব হাত এগোয়নি, শুধু কাছে বসে কথা বলতে থাকল। মাঝে মধ্যে সেই কথা যা কোনো মানুষ বুঝতে পারবে না, কিন্তু ঘোড়া বুঝবে। আমিও ভয় পাই যখন আমাকে মারে, কিন্তু যদি কেউ ভালোবাসায় হাত রাখে তাহলে আমি তার সাথে চলে যাই। সে পকেট থেকে গুড়ের ছোট টুকরো বের করল, ধীরে সামনে রাখল। ঘোড়া প্রথমে শুকল, তারপর হালকা করে সেই গুড় তুলে খেয়ে নিল। সেই রাতে এমন কিছু ঘটেনি যে আস্তাবলের কর্মীরা পরের দিন গল্প শোনাবে। কোনো অলৌকিক ঘটনা নয়, কোনো স্টান্ট নয়, শুধু একটা ছেলে ছিল আর একটা ঘোড়া। কিন্তু কিছু বদলে গেছে। পরের সকালে আরিফ যখন এলো, তখন সে লক্ষ্য করল কালো ঝড় আগের মতো অত্যধিক উত্তেজিত লাগছে না। সে খুর মারছে, কিন্তু এলোমেলো নয়। তার শরীরের ভাষায় আতঙ্ক কম, শক্তি বেশি ছিল। একজন প্রশিক্ষক চোখ ডলতে ডলতে বলল, স্যার, রাতে আমি দেখেছিলাম সেই ছেলেটা এসেছিল, রাকিব ঘোড়ার কাছে বসেছিল। আরিফের কপালে ভাঁজ পড়ল। অর্থাৎ আস্তাবলের ছেলে। হ্যাঁ স্যার। আরিফের মনে বিরক্তি আর কৌতূহল দুটোই এলো। তাকে ডেকে আনো। রাকিবকে সামনে আনা হলো। আরিফ সিগার হাওয়ায় ঘোরাতে ঘোরাতে বলল, তুমি খুব চালাক হয়ে যাচ্ছ। হ্যাঁ? রাকিব চুপ রইল। সে আরিফের চোখে চোখ দিল না, কিন্তু মাটিও দেখল না। কোথাও মাঝামাঝি, সম্মান আর আত্মসম্মানের মাঝের রেখায়। যা তুমি কাল চেঁচাচ্ছিলে, ঘোড়ার ব্যথা আছে ইত্যাদি, আরিফ উপহাসের সুরে বলল। তারপর হঠাৎ কিছু ভেবে বলল, যদি তুমি এই ঘোড়াটাকে নিয়ন্ত্রণে আনতে পারো তাহলে তোমাকে 10 কোটি দেব। কাছে দাঁড়িয়ে থাকা সব লোক প্রায় হেসে উঠল। 10 কোটি? একটা মজা লাগল। রাকিব শান্তভাবে বলল, টাকা চাই না স্যার। আরিফ ভুরু তুলল। কি? টাকা চাই না? রাকিব পুনরাবৃত্তি করল।
শুধু 1 মাস দিন এই ঘোড়ার সাথে থাকার। কেউ এটাকে মাঝে মারতে পারবে না, এতটা বিশ্বাস দিন। শুধু আরিফ প্রথমবার একটু বিভল হয়ে পড়ল। সে ভেবেছিল ছেলেটা লোভে হ্যাঁ বলে দেবে, কিন্তু এটা অন্য খেলা ছিল। ঠিক আছে, সে বলল, কিন্তু যদি 1 মাস পরেও এই ঘোড়া আমার ওপর বসতে না দেয়, তাহলে তুমি আস্তাবল থেকে বাইরে হবে, বুঝলে? হ্যাঁ স্যার, রাকিব দ্বিধাহীনভাবে উত্তর দিল। 1 মাস। সেই 1 মাসে আস্তাবলের লোকেরা যা দেখল, সেটা কোনো দামি বিদেশি প্রশিক্ষক করেনি। রাকিব রোজ সবচেয়ে প্রথমে আস্তাবলে আসে, সবচেয়ে শেষে যায়। সে কালো ঝড়ের স্টলের বাইরে বেশি সময় কাটাতে লাগল। সে ঘোড়াটাকে ঘুরিয়েছে, দৌড়ায়নি। তার সাথে কথা বলেছে, চেঁচায়নি। কখনো তাকে ছুঁয়ার চেষ্টা করেনি। যখন ঘোড়া শক্ত দেখায়, যখন ঘোড়ার কান পিছনে হয়ে যায়, সে তৎক্ষণাৎ দূরত্ব বানিয়ে নেয়। সে তার খুর সাফ করে, তাতে তেল লাগায়, তাকে জল খাওয়ায়, মাঝে মধ্যে একটু অতিরিক্ত গুড় দেয়। যখন কোনো প্রশিক্ষক একটু জোরে লাগাম লাগানোর চেষ্টা করে, রাকিব মাঝে এসে হালকা কণ্ঠে বলে দেয়, ধীরে, এতে ব্যথা হবে। শুরুর দিনগুলোতে অনেক কর্মী তার মজা করেছে। প্রাণী ছেলে নয়, এত লাড করলে মাথায় চড়ে যাবে। কিন্তু দিন যেতে লাগল, ঘোড়ার চোখ বদলাতে লাগল। আগে যখন আরিফ আস্তাবলে আসে, কালো ঝড় জঙ্গলি হয়ে যায়। এখন সে সতর্ক হয়, কিন্তু পাগল নয়। রাকিব মাঝে বাফার হয়ে গেল। সে ঘোড়ার কানের পিছনে 6 আঙুল চালিয়ে হালকা মালিশ করে। মাঝে মধ্যে তার কপালে মাথা রেখে দাঁড়িয়ে থাকে, যেন দুজনের মাঝে কোনো গোপন চুক্তি হচ্ছে। আর তারপর সেই মাসের শেষ সোমবারের সকালে আস্তাবলের বাইরে হালকা কুয়াশা ছিল। সূর্য পুরোপুরি ওঠেনি। আস্তাবলের ছাদে বসা চড়ুইনীয় আওয়াজ আসছিল। রাকিব স্টলের ভিতরে দাঁড়িয়েছিল, ঘোড়ার একদম কাছে। বাকি কর্মীরা কিছু দূরত্বে বেড়ার কাছে দাঁড়িয়ে তামাশা দেখছিল। আরিফ আস্তাবলের দরজায় হাত বেঁধে সানগ্লাস লাগিয়ে দাঁড়িয়েছিল। রাকিব কিছু বলেনি, সে শুধু ঘোড়ার কাছে দাঁড়িয়েছিল। তার গলা সোহাগ করছিল। হঠাৎ এমন কিছু ঘটল যা সবাইকে অবাক করে দিল। ঘোড়া গলা বাঁকাল। তার দাঁতে রাকিবের শার্টের হালকা সেলাই ধরল, আর ধীরে শার্টকে উপরের দিকে টেনে নিল, যেন বলছে এসো। রাকিব এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর হালকা হাসি তার মুখে ছড়িয়ে পড়ল। সে ধীরে, তাড়াহুড়ো না করে ঘোড়ার পিঠে চড়ে গেল। কোনো স্যাডেল নয়, কোনো লাগাম শক্ত নয়, শুধু খালি পিঠে একটা ছেলে ঘোড়ার গরম পিঠে বসে। পুরো আস্তাবল নীরব হয়ে গেল। কারো হাত থেকে বালতি পড়ে গেল, কারো মুখ থেকে হে ভগবানের মতো শব্দ বেরোল। কালো ঝড় একবার গলা ঝাঁকাল, তারপর দৌড়ে পড়ল। কিন্তু এবার তার দৌড় জঙ্গলি নয়, নিয়ন্ত্রণে ছিল। সে আস্তাবলের সীমানার ভিতরে গোল করে ঘুরছিল। রাকিব তার উপরে আরাম করে বসে, ভয় ছাড়া, ঘাবড়াহট ছাড়া, যেন শৈশব থেকে এমনই করছে। তার হাতের তালু ঘোড়ার গলায় ছিল। সে লাগাম টেনেছে না, শুধু বলছিল, সাবাস, আরামে, ভালো ছেলে। ধীরে ঘোড়ার কান হালকা হালকা পিছনে সামনে হচ্ছিল, যেন সে প্রত্যেক শব্দ শুনছে। আরিফের হাত সত্যিই কাঁপতে লাগল। তাকে প্রথমবার উপলব্ধি হল, এত কোটি খরচ করার পরেও, এত বিশেষজ্ঞ ডাকার পরেও, এত মারপিটের পরেও যে জিনিস ঘোড়াটাকে নিয়ন্ত্রণ করল, সেটা ছিল বিশ্বাস। সে ধীরে জিজ্ঞাসা করল, তুমি কি করলে? রাকিব ঘোড়া থেকে নেমে তার গলা থাপ্পড় দিল। তার চোখে চোখ রেখে বলল, কিছু না। তারপর আরিফের দিকে ঘুরে বলল, শুধু এটাকে শুনলাম, এটার ব্যথা কোথায় সেটা বুঝলাম। এটাকে বাধ্য করিনি, অপেক্ষা করলাম, যতক্ষণ এটা নিজে না মেনে নেয়। আরিফ প্রথমবার তার অহংকারকে একটু নিচে রাখল। সে বলল, তুমি আমাকে শেখাতে পারো। রাকিব মাথা নাড়ল, স্যার, এটাকে 1 সপ্তাহ দিন, জোর করে করবেন না, অনুভূতি দিয়ে যুক্ত হন। আরিফ হাসতে চাইল, কিন্তু হাসতে পারল না, কারণ যে জিনিস তার সব টাকা করতে পারেনি, সেটা এই ছেলেটির অনুভূতি করে দেখিয়েছে। পরের কয়েকদিন রাকিব শুধু ঘোড়ার সাথে নয়, আরিফের সাথেও কাজ করতে লাগল। প্রথমবার আরিফ দামি স্যুট ছেড়ে সাধারণ টি-শার্ট পরে আস্তাবলে সময় কাটাল। সে ঘোড়ার কপালে হাত বোলাল। প্রথমবার তাকে চোখে চোখ রেখে বলল, আমাকে মাফ করো, আমি তোমাকে শুধু ট্রফির মতো দেখেছি। রাকিব তাকে শিখিয়েছে, যখন আপনি তার কাছে যান, তখন আপনার ভয়, আপনার অহংকার, সব সে অনুভব করে। আপনি যতটা তাকে জিততে চাইবেন, সে ততটা আপনার থেকে পালাবে। আপনি তাকে সঙ্গী বানান, সে নিজে আপনাকে জিততে সাহায্য করবে। ধীরে ধীরে কালো ঝড় আরিফকে গ্রহণ করতে শুরু করল। প্রথমে সে শুধু অনুমতি দিত যে আরিফ তার স্টলে দাঁড়াক, তারপর অনুমতি দিত যে আরিফ তার গলা ছুঁয়ে, তারপর একদিন রাকিবের তত্ত্বাবধানে আরিফ তার পিঠে চড়ল। সেই দিন আস্তাবলে কোনো শোরগোল ছিল না, শুধু রাকিবের কণ্ঠস্বর ছিল।
আরামে। স্যার, উত্তেজনা নেবেন না। নিঃশ্বাস নিন, ভয় পাঠাবেন না এটার ভিতরে। ঘোড়া কয়েক সেকেন্ডের জন্য শক্ত হয়ে গেল, তারপর ধীরে ধীরে সামনে বাড়ল। কোনো লাথি নয়, কোনো লাফ নয়, কোনো জঙ্গলি লাফ নয়। আর দৌড়ের দিন, গ্র্যান্ড রেস ডে। স্টেডিয়ামে হাজার হাজার লোক, বড় বড় এলইডি স্ক্রিন, কমেন্টারি বক্স, মিডিয়া ভ্যান, বেটিং কাউন্টার, প্রত্যেক দিকে চমক, শোর, উত্তেজনা। সেখানে সবচেয়ে মাঝের স্টলে কালো ঝড় দাঁড়িয়েছিল। তার শরীরে চকচকে কালো কোট, তার উপর চকচকে স্যাডল, পায়ে পালিশ করা ঘোড়ার জুতো। তার চোখে সেই পুরনো জঙ্গলিপনা নয়, চকচকে শক্তি ছিল। আরিফ প্রথমবার তার কোনো ঘোড়ার উপর নিজে চড়তে যাচ্ছিল। তার বন্ধুরা, প্রতিদ্বন্দ্বী মালিকরা সবাই অবাক ছিল। তুমি নিজে বসবে? পাগল হয়ে গেছ কি? কিন্তু আরিফ হাসছিল। তার পিছনে আস্তাবল গেটের কোণে রাকিব দাঁড়িয়েছিল। ছেঁড়া কাপড়ের জায়গায় তাকে আজ সাফ সূত্র কাপড় দেওয়া হয়েছে, কিন্তু তার চোখ আগের মতোই ছিল ঘোড়ার ওপর আটকে। স্টার্টার হাত তুলল, গেট খুলল। ঘোড়াদের শাড়ি বিদ্যুতের মতো বাইরে বেরোল। ভিড় চিৎকার করল। কমেন্টেটরের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। আর এই যে আমাদের চড়িয়ে যাওয়া লোকেরা, বাঁদিক থেকে তৃতীয়তে আছে কালো ঝড়, যার ওপর নিজেই মালিক মিস্টার আরিফ চৌধুরী বসে আছেন। প্রথম ল্যাপে কালো ঝড় মাঝে ছিল, দ্বিতীয় ল্যাপে ধীরে ধীরে সামনে বাড়তে লাগল, তৃতীয় ল্যাপে সে এক এক করে সবাইকে পিছনে ফেলে দিল। তার দৌড় জঙ্গলি নয়, প্রত্যেক পদক্ষেপ গণনা করা, প্রত্যেক মোড় পরিমাপ করা, প্রত্যেক লাফ অনুগ্রহপূর্ণ। ফিনিশ লাইনের ঠিক 50 মিটার আগে আরিফ হালকা লাগাম ঢিলা ছাড়ল। কালো ঝড় পুরো শক্তি দিয়ে স্প্রিন্ট করল আর সবার সামনে বেরিয়ে গেল। ফিনিশ লাইন পার হতেই স্টেডিয়াম গুঞ্জরিত হয়ে উঠল। ছবি, ফ্ল্যাশ, চিৎকার, শীষ, কমেন্টারি, সবকিছু একসাথে। আরিফ ঘোড়ার গলায় ঝুঁকে হাত বোলাল। তার চোখ ভিজে গেছে। যখন সে আস্তাবলে ফিরল, তখন প্রথম জিনিস যা সে করল সেটা এই যে সে নামল আর কালো ঝড়ের সাথে সাথে চলতে চলতে রাকিবের কাছে এলো। সে তার দামি গ্লাভস খুলে হাত জোড় করে রাকিবের দিকে দেখল। আজ যে ট্রফি আমি উপরে তুলেছি তাতে তোমার অংশ বেশি। জন কিন্তু তারপর ধীরে বলল, তুমি আমাকে নয়, আমাকে নিজেকে নিয়ন্ত্রণে আনতে শিখিয়েছ। রাকিব হাসল। তারপর সেই বাক্য পুনরাবৃত্তি করল যা সে প্রথম দেখায় বলেছিল, স্যার, ঘোড়া অভদ্র ছিল না, তাকে শুধু বোঝানো হয়নি। আরিফ পকেট থেকে একটা খাম বের করল। এটা কোটির চেক নয়, সে হাসতে হাসতে বলল, কিন্তু এটা তোমার পড়াশোনা, তোমার গ্রাম, তোমার মায়ের, সবার জন্য। আর এই আস্তাবল এখন শুধু আমার নয়, তোমারও। কিছু জিনিস টাকায় পাওয়া যায় না, প্রাণী হোক বা মানুষ, তাদের বুঝতে হয়, শুনতে হয়, তাদের ব্যথা চেনাতে হয়। 15 বছরে বড় বড় দক্ষ প্রশিক্ষকেরা যা করেনি সেটা সেই 12 বছরের ছেলেটি করে দেখিয়েছে, যাকে লোকেরা ছোট দরিদ্র আস্তাবলের ছেলে বলে ডাকত। যে ছেলেকে সবাই অবহেলা করেছে, সেই কোটিপতির স্বপ্ন পূরণ করেছে। যদি গল্পটা তোমাকে কিছু শিখিয়েছে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো, অহংকার নয়, বোঝাপড়া জরুরি, কারণ মাঝে মধ্যে সবচেয়ে বড় শক্তি সবচেয়ে ছোট হাতে থাকে।